প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলাপের বিষয় মূলত যে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশের মুক্তি কোন পথে? আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মনোজ দাস বলছি। ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস 11ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে দিল্লির লালকেল্লার কাছে রেড ফোর্ট মেট্রো স্টেশনের নিকটবর্তী বিস্ফোরণকে সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ এই ঘোষণার কিন্তু একটা অর্থ আছে। যতক্ষণ না এই ঘোষণা হয়েছে ততক্ষণ এটা সন্ত্রাসী ঘটনা নাকি গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে এই নিয়ে একটা সন্দেহ ছিল। কিন্তু সরকার এই ব্যাপারকে আর ওই দুর্ঘটনা গ্যাস সিলিন্ডার ফেটে সেইটা বলেনি, পরিষ্কার বলেছে সন্ত্রাসী ঘটনা। 10 নভেম্বরের সন্ধ্যায় এই বিস্ফোরণে অন্তত 13 জন নিহত এবং 20 জনেরও বেশি আহত হয়েছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে আছে কয়েকজন ভারতীয় চিকিৎসক এবং 2 জন বাংলাদেশি নাগরিক। প্রাথমিক তদন্ত থেকে জানা যায় যে টেরার মডিউল এই বিস্ফোরণ ঘটিয়েছে সেটি পাকিস্তান ভিত্তিক জঈশ-ই-মোহাম্মদ এবং অন্যান্য উগ্রপন্থী সংস্থার সঙ্গে যুক্ত। ভারতের তদন্তকারী সংস্থাগুলো প্রায় 2900 কিলোগ্রাম বিস্ফোরক উপাদান অ্যামোনিয়াম নাইট্রেট সেটা ফরিদাবাদে সংগ্রহ করতে পেরেছে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী এটি মূলত বৃহত্তর এবং আরো বিস্তৃত আক্রমণের অংশ ছিল, যা 200টি জায়গাতে আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটাবার পরিকল্পনা ছিল। 2011 সালের মুম্বাই হামলার মতো বিস্তৃত সন্ত্রাস পরিচালনার লক্ষ্য ছিল এখানে। সিএনএন এবং অন্যান্য প্রধান আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যম স্পষ্টভাবে লক্ষ্য করেছে যে ভারত সরকার সরাসরি এখনো পর্যন্ত পাকিস্তানের নাম উল্লেখ করে অভিযোগ করেনি, যদিও তার পরদিন পাকিস্তানের একটি বিস্ফোরণে ভারতের নাম উল্লেখ করেছে তারা। কিন্তু ভারত যদিও পাকিস্তানের নাম উল্লেখ করেনি, তবুও পাকিস্তানে অবস্থিত জঈশ-ই-মোহাম্মদের সঙ্গে এই ঘটনায় অভিযুক্তদের সম্পর্ক ছিল বলে উল্লেখ করেছে। এ ব্যাপারে তদন্ত এখনো চলমান। যদিও এই ঘটনায় বাংলাদেশের সন্ত্রাসীদের যোগ স্পষ্ট হয়েছে বাংলাদেশের গ্রেপ্তারের ঘটনায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে লালকেল্লার কাছে পার্কিং লট পর্যন্ত ওই 2 জন বাংলাদেশের নাগরিক ওই গাড়িতেই ছিল এবং বিস্ফোরণের পর তারা দিল্লি রেল স্টেশন থেকে জম্মু হয়ে পহেলগাঁও যাওয়ার জন্য ট্রেন ধরে। তাদের গ্রেপ্তার করা হয় জম্মু রেল স্টেশনে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। স্বীকার না করেও উপায় ছিল না, সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেছে পরিষ্কারভাবে। পহেলগাঁওয়ে 22 এপ্রিল 26 জন হিন্দু টুরিস্টকে তাদের ধর্ম জিজ্ঞেস করে জানা গেছে যখন তারা হিন্দু তখন তাদের খুন করা হয়েছিল। ভারত সরকার স্পষ্ট প্রমাণ পেয়েছিল যে এই খুনিরা স্থানীয় নয়, তারা সবাই পাকিস্তানি, যদিও স্থানীয় স্তরে তাদের সহযোগীরা ছিল। স্থানীয় সহযোগীদের পরে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে যে 2 জন তারা পরে খুন হয়েছে। কিন্তু ভারত অপেক্ষা করেনি। পাকিস্তানি সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা পাকিস্তানকে শিক্ষা দিতে 22 এপ্রিলের পর 7ই মে রাত্রে সন্ত্রাসী জঙ্গিদের 9টি ঘাঁটিতে শক্তিশালী মিসাইল হামলা করে সেসব ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। তারপর ভারত হামলা করলে 4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় এবং সেখানে কি ফলাফল সেটাও সবাই জানেন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এখনো পর্যন্ত পাকিস্তানি জঙ্গিদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, কারণ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কেউ পাকিস্তানি নয়। অভিযুক্তরা সবাই ভারতের নাগরিক, আর বিদেশি বলতে মাত্র 2 জন, তারা বাংলাদেশে যদি বর্তমানে শেখ হাসিনার সরকার থাকতো
তাহলে বলা যেত যে বিস্ফোরণে জড়িত বাংলাদেশিরা সরকারের প্রশ্রয় ও মদত ছাড়াই এই কাজে যুক্ত হয়েছে। কিন্তু ইউনূস সরকার গত ১.৫ বছর যেভাবে ধর্মীয় উগ্রপন্থীদের, সন্ত্রাসীদের জেল থেকে ছেড়েছে, তাদের নানাভাবে মদত দিয়েছে এবং সর্বোপরি ভারতের বিরুদ্ধে শত্রুতার যে পর্যায়ে নিয়ে গেছে, তাতে পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার দায় ইউনূস সরকার এড়াতে পারে না। স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন ওঠে, ইউনূস সরকারের যদি দায় থাকে, তাদেরকে যদি অভিযুক্ত করা যায় পাকিস্তানের সরকারের মতো, তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে ঘোষিত নীতি বর্তমানে আছে, সেই অনুযায়ী সম্পূর্ণ যুদ্ধ না হোক, অন্তত বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা প্রবল। এবং সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা যদি পাকিস্তানের মতো পাল্টা দেয়ার বাসনা যদি হয় ইউনূস মিয়ার বাংলাদেশের, তাহলে যাকে বলে পুরোপুরি যুদ্ধ, সেটাতে নামতে বাধ্য হবে ভারত। কিন্তু সেটা পরের কথা। আপাতত আমরা যাই সার্জিক্যাল স্ট্রাইকে। তার আগে দেখা যাক সার্জিক্যাল স্ট্রাইক করতে চাইলে সেটা কবে নাগাদ করতে পারবে ভারত বা করবে। পহেলগাঁও ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে ভারত আক্রমণ করেছিল ৭ই মে, অর্থাৎ ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের ১৫ দিন পর। তার আগে ২০১৯ সালে পুলওয়ামা কাণ্ডের পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে বালাকোট বিমান হামলা করেছিল ভারত ১২ দিন পর। ২০১৬ সালেও উরি আক্রমণের বদলা নেয় ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে কদিন পর? ১১ দিন পর। এই হিসেবে বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোতে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ভারতীয় আক্রমণের বড়সড় সম্ভাবনা আছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোথায় জঙ্গিদের ঘাঁটি আছে? সত্যি বলতে কি, এ ব্যাপারে আগে তেমন কিছু আমি জানতাম না, খোঁজ খবর সেরকম ছিল না। কারণ পাকিস্তানের জঙ্গি ঘাঁটির বিষয়ে আমরা বেশি জানতাম, তাদের কথা বেশি শুনতাম। কিন্তু বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলোর ব্যাপারে টুকটাক তাদের জঙ্গিরা এখানে এসছে, ঝামেলা করেছে, সেগুলো ঠিক, কিন্তু তাদের জঙ্গি ঘাঁটি কোথায় কি আছে সেটা আমিও জানতাম না, স্বীকার করে নিলাম। তাই দিল্লিতে একজনকে ধরতে হলো। ভদ্রলোক আগে রয়ে কাজ করতেন, বছর ২-৩ হলো তিনি অবসর নিয়েছেন। বাংলাদেশে বেশ কিছু বছর পোস্টিং ছিল তার, কারণ তারও মাতৃভাষা বাংলা। জানতে চাইলাম তার কাছে যে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক হলে সেটা বাংলাদেশের কোথায় হতে পারে। এর উত্তরে আমি তো ভেবেছিলাম ১-২টো জায়গার নাম করবেন, তিনি তো একটা লম্বা জায়গার লিস্ট, জঙ্গি ঘাঁটির লিস্ট আমাকে দিলেন। বললেন বাংলাদেশে জঙ্গিদের যে এত ঘাঁটি আছে, সত্যি করে বলছি আমি জানতাম না। শেখ হাসিনার আমলে এইসব ঘাঁটিগুলোর বেশিরভাগ অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু গত ১.৫ বছরে এরা আবার যথেষ্ট সক্রিয় হয়েছে। সৌজন্য মোহাম্মদ ইউনূস, শান্তির নোবেল জয়ী। কোথায় আছে এই ঘাঁটিগুলো? বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গি ঘাঁটির অবস্থান সম্পর্কে ভারতীয় গোয়েন্দা, দেশীয় সিকিউরিটি বাহিনী এবং আন্তর্জাতিক মিডিয়ার কাছেও নিশ্চিত তথ্য রয়েছে। কি সেই তথ্য? প্রথম নাম চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম হিল ট্র্যাক্ট। এটা হচ্ছে সর্বোচ্চ জঙ্গি ঘাঁটির ঝুঁকির জায়গা। এটি সন্ত্রাসী অবকাঠামোর প্রধান কেন্দ্র। বান্দরবান জেলায় জঙ্গি গোষ্ঠী আন্তর্জাতিক সংযোগ পর্যন্ত স্থাপন করেছে। বিশেষত চাইখং পাড়া, রেমাক্রি ইউনিয়ন এবং থানচি ও বান্দরবান জেলার দুর্গম পার্বত্য এলাকা জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া, সংক্ষেপে JFHS, নামটা আবার বলি, জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া, এই জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণ ক্যাম্পের জন্য এই অঞ্চল খুব পরিচিত। এরপরে বলি কক্সবাজার। কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কাছাকাছি বড় রোহিঙ্গা জঙ্গিদের ঘাঁটি আছে, ওই RSA, রোহিঙ্গা স্যালভেশন আর্মি ইত্যাদি তাদের ঘাঁটি, এবং তারাও এখন কিন্তু ভারতের বিরুদ্ধে কাজে ব্যস্ত। আন্তর্জাতিক মিডিয়া উল্লেখ করেছে যে ২০২০ সালে বাংলাদেশ পুলিশ এই JFHS এর বিরুদ্ধে এখানে অভিযোগ করে। কোথায়? কক্সবাজারে। বংশখালী,
একটি দূরবর্তী পাহাড়ি এলাকা যেখানে ব্যাপক প্রশিক্ষণ অবস্থান রয়েছে বলে জানা যায়। এটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চল। এবার আসি চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। এবার আসি সিলেট জেলায়। সিলেট জেলায় জঙ্গিদের বড় ঘাঁটি আছে। 2017 সালে নিও জেএমবি নেতা মুসা সিলেটে একটি সুদৃঢ় জঙ্গি আড্ডায় গুলি বর্ষণে মারা গিয়েছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অভিযান চালিয়েছিল তখন সিলেটে 2017 সালে। বিস্তৃত সেখানে গোলমালের চিহ্ন সেখানে পাওয়া গেছে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী এবং নওগাঁওতেও জেএমবি জঙ্গিদের ঘাঁটি আছে। 2010-11 সালে নিরাপত্তা বাহিনী এই জেলাগুলি থেকে জেএমবি নেতাদের গ্রেপ্তার করেছিল। কবে? 2010-11 শেখ হাসিনার আমলে। রংপুরে জঙ্গিদের ঘাঁটি আছে লালমনিরহাট বিমানবন্দরে। ভারতের স্ট্রাইকের নিশানায় আছে এই অঞ্চলটি। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা। ঢাকা শহরের বিশেষত বিশ্ববিদ্যালয় এবং জনসংযোগ অঞ্চলে জঙ্গিদের অনুপ্রবেশ এবং তাদের নিয়োগের জন্য এখানে জঙ্গিদের যাতায়াত এবং ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছে। সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যমুনায় স্থিত বাসভবনের কাছাকাছি জঙ্গি নেতাদের বাসস্থান আছে। জঙ্গি নেতারা ঘাঁটি ছেড়ে এসে তাদের অনেকেই মোহাম্মদ ইউনূসের কাছাকাছি তারা বাড়িতে তারা অবস্থান করছে। সেখান থেকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে এইসব জঙ্গি নেতাদের নিয়মিত যোগাযোগ আছে। ভারতের স্ট্রাইকের নিশানায় তাই যদি যমুনা থাকে কেউ আশ্চর্য হবেন না। এই প্রসঙ্গে বলি, গত কিছুদিন আগে বাংলাদেশের, ভারতের তো বটেই, বাংলাদেশেরও বিভিন্ন সংবাদপত্রে একটি খবর বেরিয়েছিল, কেউ হয়তো খেয়াল করেননি। যমুনার উপর দিয়ে ড্রোন ঘুরছে। এই ড্রোন হচ্ছে বাংলাদেশের নিজস্ব ড্রোন। তারা ওখান থেকে সার্ভেয়ান্স তারা রেখে দিয়েছে, পাহারা দিচ্ছে। দেখুন, পাপ করলে শাস্তি পেতে হবে, এটা ভারতের বর্তমান নীতি। এর ব্যত্যয় হওয়ার সম্ভাবনা খুব কম। বাংলাদেশে স্ট্রাইক হবেই, আজ না হোক কাল। এর জন্য নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কি? ইউনূসের মাথায় যদি সেরকম চিন্তা থাকে তবে বলে দেওয়া ভালো, তাকে আরো অনেক বেশি মূল্য দিতে হবে। ওই একদিনের এক রাতের যে আক্রমণই করুক না কেন ভারত জঙ্গি ঘাঁটিতে বাংলাদেশে, নির্বাচন পেছানো চলবে না, সেটা হবেই। বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এবং সুশীলদের জন্য একটা ভবিষ্যৎবাণী করে যায়। আজকে ধানমন্ডি 32 নম্বরে দুইটা ঘটনা নিশ্চয়ই আপনারা দেখেছেন। প্রথমত, 8ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে শুধুমাত্র বঙ্গবন্ধুর সেই পুরা ভাঙা বাড়িতে গিয়ে 2 টুকরা ইট তার ব্যাগে রাখা এবং 2টা মুক্তিযুদ্ধের বই, কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনী, এই 2টা বই রাখার অপরাধে এবং 2 টুকরা ইট তার ব্যাগে নিয়ে রাখার অপরাধে তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। তার বয়স কত হবে সেটা আপনারা বিচার বিবেচনা করে নেবেন। এরপর একটা মহিলা, মধ্যবয়স্ক নারী, তার বয়স কত হবে, 50-এর উপর। সে তার আত্মীয়ের বাসায় ধানমন্ডি 32 নম্বরের যে রাস্তাটা এখন খুলে দেওয়া হয়েছে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তাকে এনসিপির এক তথাকথিত যৌনদাসী, যে কিনা একটা সময় নার্স ছিল, রাজশাহী নওগাঁয় তার বাসা, সেই নারী এখন ঢাকায় এসে এনসিপির ঢাকা 10 আসনের বিশাল নেত্রী হয়ে গেছে। এখন সে পূর্বের যে পেশা ছিল নার্স, সেই পেশায় আর তিনি নেই, তিনি এখন নেত্রী, প্রচন্ড লেভেলের চাঁদাবাজ। আরেকটা কথা মনে করায় দেই, যারা নতুন নতুন অ্যাটেনশনে আসতে চাইবে কিংবা ভাইরাল হতে চাইবে এনসিপির, নিঃসন্দেহে বুঝে নেবেন ও চাঁদাবাজ। নতুন ভাবে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য এবং মিডিয়াতে নিজেকে হাইপ আনার জন্য এগুলা করতেছে। সেই নারীকে পাইপ দিয়ে পিটিয়েছে, ভাবতে পারেন? একজন মার বয়সী নারী, তাকে পাইপ দিয়ে বেধড়ক পিটিয়েছে। তার অন্যায়, তিনি ধানমন্ডি 32-এর রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন কেন? পেটানোর পর তাকে পুলিশে দেওয়া হয়েছে। এরপর সেই নারী যেহেতু ধানমন্ডি 32 দিয়ে হেঁটে যাওয়ার জন্য তাকে মারা হয়েছে, তিনি গাড়িতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পুলিশের ভ্যানে করে চলে গেছেন। এই 2টা ঘটনা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? যারা বাংলাদেশে মানবাধিকারের ফেরি করতেন, সেই তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল এবং বাংলাদেশের মানবাধিকারের রক্ষক, আপনারা কি এখন মানবাধিকারকে ভক্ষণ করছেন? কই, গত বছরের ফাইয়াজ নামে যে শিবিরের সাথী একটা ছেলে, তার বয়স তো আজকে যে ছেলে গ্রেফতার হয়েছে তার থেকেও বেশি ছিল। সেই ছেলে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল, তাকে পুলিশ গ্রেফতার করাতে আপনাদের চেতনার দণ্ড একদম খাড়া হয়ে গিয়েছিল। এখন এই 2টা ঘটনার পর আপনাদের চেতনার দণ্ড কি দাঁড়াইতেছে না? নাকি চেতনার দণ্ডই আপনাদের হারিয়ে ফেলেছেন? নাকি এখন আর ডলার আসতেছে না?
একটা কথা আছে, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। আজকে সারা দেশে, বিশেষ করে ঢাকা শহরে লকডাউন কর্মসূচি তো দেখেছেন। আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক হয়ে যেত, আওয়ামী লীগ যদি মানুষের মন থেকে উঠে যাইতো, তাহলে আজকে সাধারণ মানুষ একযোগে সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালন করতো না। সুশীল ভাইরা অদূর ভবিষ্যতে যখন এই জুলাই জঙ্গিদেরকে ঝুলানো হবে, যখন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে, তখন মানবাধিকারের বুলি কপচাইতে আইসেন না। তারপর কিন্তু আপনাদেরকেও মানবাধিকারের সহ পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে সেই পশ্চিমা দালালদের কাছে, যেখান থেকে মানবাধিকারের ফিরিস্তি গল্পগুলো আমরা শুনি। দিল্লিতে ব্লাস্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। দিল্লির সেই ব্লাস্টে বাংলাদেশের সম্পৃক্ততার একটা বিশাল সম্ভাবনা উকি দিচ্ছে। বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল, এবং জঙ্গিরা প্রথমে পাকিস্তান থেকে অন অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে নেপাল গিয়েছে, এবং নেপাল থেকে ভারতে প্রবেশ করে তারা সেই আরডিএক্স যেটা বিস্ফোরিত হয়েছে, যে রাসায়নিক দ্রব্য, সেই দ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতেছিল, পৌঁছাতে গিয়ে সেটা বিস্ফোরিত হয়ে গেছে। এই ঘটনায় বাংলাদেশের যেমন সম্পৃক্ততার একটা বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে শুনতে পেলাম 3 ইঞ্চি ভট্টাচার্য, সেই ফ্রান্স প্রবাসী বিশিষ্ট অনলাইন যোদ্ধা 3 ইঞ্চি ভট্টাচার্যের সাথে এখানে একটা সম্পৃক্ততা আছে। অর্থাৎ যারা গ্রেফতার হয়েছে দিল্লি ব্লাস্টের পর, তাদের একজনের সাথে 3 ইঞ্চির যোগাযোগ দেখা গেছে, এবং এইটা তথ্য গোয়েন্দা মারফতেই বের হয়েছে। এখন আপনারা অনেকেই বলেন 3 ইঞ্চি ভারতের দালাল, 3 ইঞ্চি রোয়ের দালাল, 3 ইঞ্চি রোয়ের পারপাস থার্ড করে। আমিও ভাবতাম একটা সময়, বাট এখন মনে হচ্ছে 3 ইঞ্চি সিআইএ এর দালাল। কারণ 3 ইঞ্চি যে প্রতিষ্ঠানের মাধ্যমে, যে সংস্থার মাধ্যমে পেরিসে গেছে ভারত থেকে, সেই সংস্থা কিন্তু ডিপ স্টেটের একটা পার্ট, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটা অর্গান সেই সংস্থা। একে একে হিসাব মেলাম, 3 ইঞ্চির সম্পৃক্ততা মানে বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের জিহাদি মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিরা যেভাবে তাদের আস্ফালন দেখাচ্ছে। আজকে সারাদিন ব্যাপী দেখলাম বিভিন্ন প্রান্তে জিহাদিরা ঘোষণা দিচ্ছে জয় বাংলার দিন শেষ, আল্লাহু আকবরের বাংলাদেশ। কিছুক্ষণ আগে দেখলাম রায়ের বাজার বদ্ধভূমিতে লীগ ধর, জেলে ভর, এই ধরনের একাধিক বিশ্রী স্লোগান দিয়ে রায়ের বাজার বদ্ধভূমি শহীদদের স্মৃতিফলক ভেঙে ফেলা হচ্ছে। এই দিনও বাংলাদেশকে দেখতে হবে, অন্তত পক্ষে আমাদের প্রজন্ম ভাবে নাই যে বাংলাদেশে শহীদদের স্মৃতিফলককে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। রায়ের বাজার বদ্ধভূমিতে সেই বুদ্ধিজীবীদের স্মৃতিফলককে ভেঙে ফেলা হচ্ছে। আসলে এরা করবে এগুলো, এরা হচ্ছে পাকিস্তানপন্থী জারজ কুলাঙ্গারদের কাছ থেকে আমরা এর থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারি না। এরা করতেছে, এদেরকে করতে দেন, এবং এটার শেষ কতটা ভয়াবহ হবে, কতটা বিধ্বংসী হবে, এরা খুব শীঘ্রই সেইটাও টের পাবে। আরেকটা কথা মনে করাই দিই, পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র যদি বড় ধরনের কোনো ম্যাসাকার ঘটে, ট্রাজেডি হয়, মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়, কিংবা প্রাকৃতিক দুর্যোগে সেই দেশ বিপর্যস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, মানব সৃষ্ট কোনো কারণে সেই দেশের মানুষের প্রাণহানি ঘটে, তখন প্রতিবেশী রাষ্ট্র এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্র নিন্দা জানায়, শোক জ্ঞাপন করে, সমবেদনা জানায়, সহানুভূতি জানায়, দুঃখ প্রকাশ করে। ভারতের দিল্লিতে ব্লাস্টের পর এখন পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে 2টা দেশ কোনো প্রকার দুঃখ প্রকাশ করে একটা বার্তা পর্যন্ত দেয় নাই। সেই 2টা দেশকে জানেন? পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তান দেবে না এটা আমরা খুব ভালো করে জানি। বাংলাদেশ পেহেলগাঁও হামলার পর ঠিকই তারা নিন্দা জানিয়েছিল হামলাকারীদেরকে, এবং তারা দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু দিল্লি ব্লাস্টে কি মানুষ মারা যায়নি? দিল্লি ব্লাস্টে যারা মারা গিয়েছে তারা বিধর্মী বলে আপনাদের চেতনার দণ্ড দাঁড়াচ্ছে না? দিল্লি ব্লাস্টের এই ঘটনার পরেও এখন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বার্তা দেওয়া হয়নি। তার মানে কি বুঝে নেব এখানে খেলাটা কি হচ্ছে? তার মানে কি সেই ঘটনার সাথে সরাসরি বাংলাদেশের একাধিক উপদেষ্টা মন্ডলী সম্পৃক্ত? যেহেতু পিনাকি সম্পৃক্ত, সেহেতু উপদেষ্টা পরিষদের সাথে পিনাকির একটা বিশাল যোগসূত্র আছে। তার মানে আমরা ভেবে নিতেই পারি এখানে পিনাকির একটা সম্পৃক্ততার ব্যাপার থাকতেই পারে। এইটা হিসাব বলতেছে, আমি তো বলি না যে এখানে সম্পৃক্ত থাকতেই পারে। দেখেন আপনারা যা ভালো মনে করেন। তবে এই নিন্দা প্রকাশ না করাটাও এখানে একটা সন্দেহের বার্তা দেয় যে আমি তো মেরেছি বে, আমি কেন বে নিন্দা প্রকাশ করব, কেন শোক প্রকাশ করব, কেন আমি দুঃখিত হব, কেন আমি তোদেরকে বার্তা দেব হয়। অথচ ভারতবর্ষ বাংলাদেশের প্রত্যেকটা ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনার পর ভারতবর্ষ থেকে মেডিকেল টিম এসে চিকিৎসা সেবা দিয়েছে। অথচ অকৃতজ্ঞ বাঙালি 2-3 মাসের ব্যবধানে ভুলে গেল। দিল্লি ব্লাস্টে একটা নিন্দা পর্যন্ত সরকারের পক্ষ থেকে জানানো হলো না। অথচ এই বাঙালিকে ভারত এখনো সম্মান প্রদর্শন করছে। নয়তো ভারতের জায়গায় যদি বাংলাদেশের মানুষ থাকতো, কিংবা বাংলাদেশ হইতো, বাংলাদেশ ভারতের সাথে যা যা করতেছে এর 1% যদি ফিডব্যাক আসতো, কি হইতো আপনারা বুঝতেছেন? সবসময় একটা কিছু করার আগে নিজেকে অন্যদের জায়গায় দাঁড় করাবেন, এরপর ভাববেন যে ওইখানে থাকলে আমার প্রতিক্রিয়া কি হতো। ভারত এত বড় একটা প্রতিবেশী, এত বড় শক্তিধর একটা দেশ, তাদেরকে যেভাবে প্রতিনিয়ত ধাক্কা দেওয়া হচ্ছে, গুঁতো দেওয়া হচ্ছে, তারা যদি একটু শরীরটা জাস্ট এইভাবে এরকম করে, টিকতে পারবে বাংলাদেশ? বলেন তো। পাকিস্তানের সাথে সম্পর্ক করে, পাকিস্তানের সাথে প্রেম দেখিয়ে দিল্লির ব্লাস্টে যদি কোনোভাবে সম্পৃক্ততা সত্যি সত্যি খুঁজে পায় ভারতের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ প্রস্তুত হয়ে নাও,
অলরেডি ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলে দিয়েছেন ইশারার মাধ্যমে অপারেশন সিন্দুর 2.00 যে কোনো সময় শুরু হতে পারে, এবং ওইটা কিন্তু পজ করা আছে। ওইটা ওই ফ্রন্টে হইতে পারে, এই ফ্রন্টে অপারেশন সিন্দুর 2 যেতেই পারে হয়ে বলা যায় না, কারণ ভারত তো ঘোষণাই দিয়েছে তাদের ভূখণ্ডে কোনো প্রকার জঙ্গি হামলা করা মানে যুদ্ধ ঘোষণা করা। সো যদি সেই জঙ্গি সম্পৃক্ততার মধ্যে বাংলাদেশের নাম উঠে আসে, বাংলাদেশ তেরা কিয়া হোগা, ইউনুস তেরা কিয়া হোগা রে চাচা।